সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেবার কথা রয়েছে। এবার জানাবো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের শঙ্কা। ইসরায়েলের অবরুদ্ধ গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ওই হামলায় 12 জন শিশু কিশোর প্রাণ হারিয়েছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। তাই অনেকদিন ধরেই বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুপক্ষের মধ্যে এবার নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। জানাবো কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব মমতার। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বিতর্ক যেন থামছেই না। ঢাকার আপত্তির পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মমতাকে সতর্ক করেছিল। তবে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাবে মমতা বলেছেন, পররাষ্ট্রনীতি আমি অনেকের চেয়ে ভালো জানি, আমাকে শেখাতে আসবেন না। এদিকে লেবাননে নতুন অভিযান পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান। আজ রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে এমন সতর্কতা জারি করেন। এবং সর্বশেষ জানাবো ইউরোপীয়দের মধ্যে বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। আসন্ন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রীতিমতো সাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের ভোটার এবং অমার্কিন স্থানীয়দের মধ্যে। এমনকি ইউরোপের গণতান্ত্রিক কর্মীরা এমনটাই বলেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পেজেশকিয়ানকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি। আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে ইরানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর এএফপির। খামেনির কার্যালয় থেকে এক বরাতে বলা হয়, জ্ঞানী, সৎ এবং জনপ্রিয় এই বিজ্ঞ পেজেশকিয়ানকে আমরা সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করছি। মঙ্গলবার পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেবার কথা রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা হয় শনিবার 6 জুলাই। দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহরের মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হবার কারণে দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেকেই বলছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির বেশ পার্থক্য রয়েছে। দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রনীতি, পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে পেজেশকিয়ান কতটা পরিবর্তন আনতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। মাসুদ পেজেশকিয়ান হৃদরোগ বিশেষজ্ঞ একজন সার্জন। 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তারবিজ শহর থেকে ইরানের পার্লামেন্টের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি সংসদের ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্ষমতা গ্রহণের এসব বিষয়ে বিশ্ব নেতাদের কাছ থেকে পেজেশকিয়ান বিপুল সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। তবে নিজ দেশের সরকারের কাছেই বাধার মুখে পড়তে পারেন তিনি, কারণ ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তই শেষ কথা। তাছাড়া সরকারের অন্য পদগুলোতে এখনও রক্ষণশীলদের আধিপত্য রয়েছে। ফলে হিজাব আইন সংস্কার বা পররাষ্ট্রনীতির পরিবর্তন করতে হলে পেজেশকিয়ানকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের শঙ্কা। ইসরায়েল অবরুদ্ধ গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ওই হামলায় 12 জন শিশু কিশোর প্রাণ হারিয়েছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। তাই অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুপক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটে। দুদেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।
সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ফুটবল মাঠে হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী জানিয়েছে তারা লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই দুপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননের অভ্যন্তরে অ্যাডভেঞ্চার করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপরই যাবে। কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক থামছে না। ঢাকার আপত্তির পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মমতাকে সতর্ক করেছিল। তবে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাবে মমতা বলেছেন, পররাষ্ট্র নীতি আমি অনেকের চেয়ে ভালো জানি। ধর্মতলায় গত ২১শে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন এবং অশান্ত পরিস্থিতি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে দরজায় এলে তিনি ফেরাবেন না। এ বিষয়ে জাতিসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে। এদিকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টে যেমনটা দেখেছেন খানিকটা সেরকমই। তিনি আরও বলেন, ভারতের সংবিধানের ৭ম তফসিলের প্রথম তালিকায় ১০ নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করে বলা আছে যে বিদেশ সংক্রান্ত সব বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত সব বিষয় এখতিয়ার একমাত্র ভারত সরকারের। বিষয়টি যৌথ তালিকায় নেই, আর অবশ্যই রাজ্য তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরে কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। এবার সেই বিতর্কের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দলীয় সংসদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো করে জানি। আমি ৭ বারের সাংসদ, ২ বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। পররাষ্ট্রনীতি অন্য কারো চেয়ে আমি ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়, বরং সঠিক নিয়মগুলো তাদেরকে শেখা উচিত। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে মুখোমুখি ইসরায়েল ও লেবানন। এদিকে লেবাননে নতুন অভিযান পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন। গতকাল শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয়। হামলায় ১২ জন কিশোর তরুণ নিহত হয়েছে। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। ওই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী থেকে এজন্য লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদিনই ওই হামলার জবাব দেওয়ার কথা বলে। গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। এদিকে গোলান মালভূমি এলাকায় রকেট হামলার জবাবে গতকাল রাতেই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইউরোপীয়দের মধ্যে বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। আসন্ন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রীতিমতো সাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের ভোটার এবং অমার্কিন স্থানীয়দের মধ্যে। এমনকি ইউরোপের গণতান্ত্রিক কর্মীরা এমনটাই মনে করছেন। ডেমোক্র্যাটস অ্যামরোড বা ডি এর মুখপাত্র অ্যামি পোর্টার এক আশ্চর্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাচনী লড়াইয়ের ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জনগণের বিপুল সাড়া মিলেছে। জ্যামি জানান, যে সংস্থা বিশ্বব্যাপী মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করে তারা পর্যবেক্ষণ করেছে অসংখ্য নতুন ভোটার নিজের নাম নিবন্ধন করেছেন। অনেকেই প্রচারণায় সহায়তা করতে স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন। তিনি ডিডব্লিউকে বলেন, স্থানীয় নাগরিকদের সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য দেশের অমার্কিন নাগরিকদেরও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, কমলা হ্যারিসকে নির্বাচিত করতে আমরা সাহায্য করতে চাই। কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর জন্য এমন ঘটনা অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ভোটিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অনুমান করেছে বিদেশে বসবাসকারী ২৮ লাখ মার্কিন নাগরিক ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। এই প্রোগ্রামের জরিপ অনুসারে ২০১৬ সালে তাদের মধ্যে মাত্র ৬.৯% ভোট দিয়েছেন। ডিএ বলেছে, ফেডারেল পোস্ট কার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম ৩ দিনে গত সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারীদের নিবন্ধনের সংখ্যাটা ৩,০০০-এরও বেশি বেড়েছে। এই প্রক্রিয়ায় যে কোনো দলের ভোটারদের নিবন্ধন করা হয়, তবে ডিএ বলেছে তাদের নতুন সদস্যদের সংখ্যা ৩ গুণ বেড়ে গেছে।